আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদেরকে আজকে মোহাম্মদ আকাশ ভাইয়ের জীবনের সত্য ঘটনাটি আমি আপনাদের কাছে উপস্থাপনা করছি। তো গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই গল্পের শেষে মোহাম্মদ আকাশ ভাই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত এই গল্পের কমেন্ট বক্সে এসে আপনারা লিখবেন। তো আমি ঠিক তার মতো করে গল্পটি বলছি। তো আজকের গল্পের টাইটেল হচ্ছে বান্দরবনের পাহাড়ে পরীদের রাত। ঠিক আছে? তো গল্পটি শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। আমি মোহাম্মদ আকাশ। আজ আমি আপনাদের এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যে ঘটনার কথা মনে পড়লে আজও আমার শরীর শিউরে ওঠে। এই ঘটনাটা শুরু হয়েছিল আমার জন্মের আগে। আমি ছোটবেলা থেকে যাদের মা-বাবা বলে জেনে এসেছি, তারা আসলে আমার জন্মদাতা মা-বাবা নন। কিন্তু এই সত্যটা আমি জানতে পারিনি ছোটবেলায়। আমার কাছে তারাই ছিলেন আমার পৃথিবীর শ্রেষ্ঠ বাবা-মা। আমার বর্তমান বাবা-মা একসময় ঘুরতে গিয়েছিলেন বান্দরবনে। সেখানেই নাকি তারা আমাকে খুঁজে পান। তখন আমি খুব ছোট ছিলাম। আমি আমার আসল পরিবারের কাছ থেকে হারিয়ে গিয়েছিলাম। আমার গলায় তখন একটি ছোট্ট রকেট ছিল। আর সেই রকেটের ভিতর ছিল আমার বাবার ছবি। আমার বর্তমান বাবা-মা সেই রকেটটি যত্ন করে রেখে দেন। তারা আমাকে নিজেদের সন্তানের মতো বড় করতে থাকেন। কিন্তু তারা কখনো জানতেন না, সেই ছবির মানুষটি একদিন আমার পুরো পৃথিবীকে বদলে দেবে। বছর কেটে গেল, আমি বড় হলাম। তো আমি মাধ্যমিক পরীক্ষা শেষ করলাম। একদিন আমার মা-বাবাকে আমি বায়না করলাম যে আমি বান্দরবন যাব ঘুরতে। তো আমার ২ বন্ধুর সঙ্গে পরিকল্পনা করলাম বান্দরবন ঘুরতে যাব। কেন জানি না, বান্দরবন নামটা শুনলেই আমার বুকের ভিতর একটা অদ্ভুত অনুভূতি হতো। মনে হতো এই জায়গার সঙ্গে আমার কোনো অজানা সম্পর্ক আছে। কিন্তু তখনও আমি জানতাম না, আমার জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে সেই বান্দরবনের মধ্যেই। আমরা বান্দরবনে পৌঁছালাম। চারপাশে পাহাড়, মেঘ আর সবুজ প্রকৃতি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। পরদিন আমরা ৩ বন্ধু একটি উঁচু পাহাড়ে উঠলাম। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে নিচে তাকাতেই মনে হলো মেঘগুলো যেন আমাদের পায়ের নিচে ভাসছে। কি অপরূপ সৌন্দর্য দেখতে পেলাম! আমি দূরের পাহাড়গুলোর দিকে তাকিয়েছিলাম অনেকক্ষণ যাবৎ। হঠাৎ আমার চোখ আটকে গেল দূরের একটা পাহাড়ের পাশে। আকাশে অসংখ্য ছোট ছোট জিনিস উড়ছে, দূর থেকে দেখতে ঠিক প্রজাপতির মতো। আমি বন্ধুকে বললাম, ওগুলো দেখছিস? তো আমার বন্ধুরাও চোখ কুঁচকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এগুলো প্রজাপতি বলে মনে হচ্ছে না। তখন আরেক বন্ধু হেসে বলল, এত দূর থেকে কিভাবে বুঝলি? তো আমরা ৩ জনেই চুপ করে গেলাম, কারণ সেই মুহূর্তে অদ্ভুত একটা ঘটনা ঘটল। ওগুলো আমাদের দিকে আসতে শুরু করলো। প্রথমে মনে হলো বাতাস ভেসে আসা প্রজাপতি, কিন্তু যত কাছে আসছিল ততই বোঝা যাচ্ছিল এগুলো কোনো প্রজাপতি নয়। এগুলো ছিল ছোট ছোট আলোকিত অবয়ব, আর তাদের শরীরের পিছনে ছিল গুচ্ছ ডানার মতো কিছু। আমার বুকের ভিতর হঠাৎ ধক করে উঠল। একজন বন্ধু ফিসফিস করে বলল, আকাশ, এগুলো কি পড়ি? তো আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ সেই মুহূর্তে তাদের মধ্যে একজন হঠাৎ থেমে গেল। যে প্রজাপতির মতো উড়ছিল তাদের মধ্যে একজন হঠাৎ করে থেমে গেল।
সে সরাসরি আমার দিকে তাকালো, তারপর সে হাসলো। আমি তো অবাক হয়ে গেলাম। আমি জানি না কেন, কিন্তু সেই হাসি দেখে আমার মনে হলো আমি তাকে আগেও দেখেছি। সে ছিল একটি পরী। সে ধীরে ধীরে আমাদের পাহাড়ের দিকে এগিয়ে আসতে লাগলো। চারপাশের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল। আমার বন্ধুরাও পিছিয়ে গেল, কিন্তু আমি নড়তে পারলাম না। মনে হচ্ছিল আমার পা সম্পূর্ণ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এবং আমি আমার পা লাড়াতে পারছি না। তার চোখের দিকে তাকাতেই আমার মাথার ভিতর হঠাৎ ঝড়ের মতো কিছু স্মৃতি ভেসে উঠল। একটি ছোট্ট শিশু, একজন অচেনা নারী, একজন দাড়িওয়ালা পুরুষ, একটি মসজিদ, আর আমার গলায় ঝুলে থাকা সেই ছোট্ট রকেট। আমি মাথা চেপে ধরে মাটিতে বসে পড়লাম। তো আমার বন্ধুরা অবাক হয়ে গেল। ঠিক তখনই পরীটি খুব আস্তে আস্তে বলল, অবশেষে তুমি ফিরে এসেছো? তো আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, ফিরে এসেছি মানে কি? আমি কি আগে এখানে ছিলাম? তো সেই অবয় পরীটি কোনো উত্তর দিল না, শুধু আমার গলার দিকে তাকিয়ে সেখানে তাকিয়ে বলল, এখানে তুমি এত বছর পরে এসেছো, তোমার ওই রকেটটা এখানেই ছিল, তোমার গলায়। তারপরে সে ফিসফিস করে বলল, তোমার গলায় যে রকেটটা আছে সেই রকেটের মধ্যে একটা ছবি আছে, সেটার মানুষটিকে তুমি এখনো চেনো না? আমি স্তব্ধ হয়ে গেলাম, কারণ সেই মুহূর্ত পর্যন্ত বান্দরবনে আমার আসার আসল কারণ আমি নিজেও জানতাম না। আর যখন ওই অবপরীটি আবার আমার দিকে তাকালো, তার চোখে অদ্ভুত এক মায়া ছিল, কিন্তু সেই মায়া আড়ালে যেন লুকিয়ে ছিল এক ভয়ঙ্কর সত্য। পরীটির কথা শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি রকেটে হাত দিয়েই বললাম, এই ছবির মানুষটা কে, তুমি চিনো? পরীটি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, তুমি যাকে খুঁজছো সে তোমাকে হারায়নি, তোমাদের আলাদা করে দেওয়া হয়েছিল। আমি অবাক হয়ে বললাম, কি বলছো তুমি? কে আমাদের আলাদা করেছিল? পরীটি কোনো উত্তর দিল না, শুধু দূরে পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পাহাড়ের ওপার থেকে ঘন কুয়াশা নেমে এলো। আমার দুই বন্ধু ভয় পেয়ে বললেন, আকাশ, চল এখান থেকে, এখানে কিছু একটা ঠিক নেই। কিন্তু আমি যেতে পারছিলাম না, কারণ সে অভয় পরীটি চোখের দিকে তাকালেই মনে হচ্ছিল সে আমার জীবনের এমন কিছু জানে যা আমি নিজেও জানি না। আমি আবার বললাম, আমার আসল বাবা মা তাহলে কে, কোথায় তারা থাকে? পরীটি এবার আমার আরো কাছে এসে দাঁড়ালো, তার কণ্ঠ নরম হয়ে গেল। তোমার বাবা এখনো তোমার অপেক্ষায় আছে, সে বলে উঠল। আমার বুকের ভিতর যেন বজ্রপাত বয়ে গেল। আমার বাবা এখনো আমার অপেক্ষায় আছে, তাহলে আমি যাদের কাছে বড় হয়েছি তারা আমার কি হয়? তো পরীটি তখন মাথা নেড়ে বলল, তোমার আসল বাবা বেঁচে আছে, মা বাবা বেঁচে আছে। তারপর বলল, হ্যাঁ, তুমি তাদেরকে দেখতে পাবে, কিন্তু তোমাকে খুঁজে পেতে হবে, কিন্তু খোঁজাটা এত সহজ নয়। আমি কাপা গলায় বললাম, তুমি আমাকে তাদের কাছে নিয়ে যাবে? পরীটি আমার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তুমি যদি সত্যিই জানতে চাও তুমি কে, তাহলে তোমাকে এই পাহাড়ের আরো গভীরে যেতে হবে। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে বাধা দিল আমাকে, না আকাশ, আমরা আর সামনে যাব না। কিন্তু আমি তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এত বছর ধরে আমার পরিচয় নিয়ে যে প্রশ্নটা বুকের মধ্যে ছিল, তার উত্তর যদি এই পাহাড়েই লুকিয়ে থাকে, তাহলে আমি ফিরে যাব
না। আমি পরীটির পিছনে হাঁটতে শুরু করলাম। দুই বন্ধুও অনিচ্ছা সত্ত্বেও আমার সঙ্গে এলো। পাহাড়ের সরু পথ ধরে আমরা এগিয়ে চললাম। কিছু দূর যাওয়ার পর হঠাৎ চারপাশের সব শব্দ বন্ধ হয়ে গেল। না পাখির ডাক, না বাতাসের শব্দ, শুধু দূর থেকে দূরে কোথাও পানির ক্ষীণ শব্দ। পরীটি একটি বিশাল পুরনো গাছের সামনে থামল। গাছটির গায়ে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা ছিল। আমি হাত দিয়ে চিহ্নগুলো স্পর্শ করতেই আমার মাথার ভিতর আবার সেই দৃশ্য ফিরে এলো। একজন মহিলা আমাকে কোলে নিয়ে কাঁদছেন। একজন দাড়িওয়ালা মানুষ বারবার বলছেন, আমার ছেলেকে কেউ নিয়ে যেও না। তারপর হঠাৎ চারদিকে অন্ধকার। আমি চিৎকার করে উঠলাম। পরীটি আমাকে ধরে বলল, ভয় পেও না। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমি এই দৃশ্য দেখলাম কেন? পরীটি বলল, কারণ তোমার স্মৃতি ফিরে আসছে। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম, কিন্তু ঠিক তখনই আমার এক বন্ধু গাছের পিছনে কিছু দেখতে পেল। সে কাপা গলায় বলল, আকাশ, ওইদিকে দেখ। আমরা সবাই ঘুরে তাকালাম। গাছের আড়ালে ছিল একটি পুরনো ভাঙ্গা পাথরের ঘর। ঘরের দরজার উপর লেখা ছিল একটি নাম, ইমাম আব্দুল্লাহ। আমি নামটা পড়তে হঠাৎ স্থির হয়ে গেলাম, কারণ আমার গলায় থাকা রকেটের ভিতরে ছবিটির মানুষটির নামও ছিল আব্দুল্লাহ। পরীটি তখন আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, এবার তুমি সত্যের একেবারে কাছে চলে এসেছো। আমি দরজার দিকে এগিয়ে গেলাম, কিন্তু দরজায় হাত রাখতেই ভিতর থেকে একজন বৃদ্ধর কণ্ঠ ভেসে এলো। কে কে এখানে? আমি কাপা গলায় বললাম, আমি আকাশ। ভিতর থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ হলো না। তারপর দরজার ওপাশ থেকে কান্নার শব্দ শোনা গেল। আর সেই বৃদ্ধ কাপা গলায় বললেন, আকাশ, তুই কি আমার ছেলে? আমি নিঃশ্বাস বন্ধ করে দরজার দিকে তাকিয়ে রইলাম। দরজার ওপাশ থেকে বৃদ্ধর কণ্ঠে শুনে আমার পুরো শরীর কেঁপে উঠল। আকাশ, তুই কি আমার ছেলে? আমি কোনো কথা বলতে পারলাম না। আমার চোখ দিয়ে অজান্তে পানি পড়তে লাগলো। আমি ধীরে ধীরে বললাম, আপনি আমার বাবাকে চেনেন? দরজার ওপাশ থেকে দীর্ঘ একটা নিঃশ্বাস শোনা গেল। তারপর বৃদ্ধ বললেন, দরজা খুলে ভিতরে আসো। আমি দরজা ঠেলে খুললাম। ঘরের ভিতর খুব অল্প আলো। একজন বৃদ্ধ মাটির উপর বসেছিলেন, মুখে সাদা দাড়ি, চোখে গভীর বিষণ্ণতা। আমাকে দেখে তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। কয়েক সেকেন্ডেই আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তারপর তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি কাপা হাতে আমার মুখ স্পর্শ করে বললেন, তুই ঠিক তোর মায়ের মতো দেখতে হয়েছিস। আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। আমি বললাম, আপনি কে? বৃদ্ধ উত্তর দিলেন, আমি তোমার বাবাকে চিনতাম। তোমার আসল বাবা একজন মসজিদের ইমাম ছিলেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। আমার গলার রকেটে বের করে ছবিটা তার সামনে ধরলাম। বৃদ্ধ ছবিটা দেখে কেঁদে ফেললেন। এই ছবিটি তোমার বাবার। আমার হাত কাঁপতে শুরু করলো। এত বছর ধরে যে ছবিটা আমার কাছে শুধু একটি অজানা মুখ ছিল, আজ সেই মানুষটির পরিচয় পেলাম। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমার মা কোথায়? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, তোমার মা এখানে, তোমার মা অপেক্ষায় আছে। তোমার মা এখনো তোমার অপেক্ষায় আছে। আমি অবাক হয়ে বললাম, কোথায়? বৃদ্ধ জানালার বাইরে পাহাড়ের দিকে তাকিয়ে বলল, ওই পাহাড়ের ওপারে। ঠিক তখনই বাইরে থেকে সেই পরীটির কণ্ঠ ভেসে এলো, আকাশ! বৃদ্ধ হঠাৎ চমকে উঠলেন।
তিনি জানালার দিকে তাকিয়ে বললেন, তুমি একা আসোনি? আমি বললাম, না, আমার সঙ্গে একজন আছে। বিদ্যুৎ দ্রুত উঠে দরজার কাছে গেলেন। পরী তখন বাইরে দাঁড়িয়ে ছিল। বিদ্যুৎ তাকে দেখেই থমকে গেলেন। তারপর খুব নিচু গলায় বললেন, তাহলে এত বছর পর ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কোন ভবিষ্যৎবাণী? বিদ্যু আমার দিকে তাকালেন, তারপর বললেন, তোর হারিয়ে যাওয়ার সঙ্গে শুধু মানুষের কোনো সম্পর্ক ছিল না আকাশ। তুই একটু থাম, পরীদেরও ছিলি। আমি পরীটির দিকে তাকালাম। পরীটির মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল। আমি বললাম, তুমি কি আগে থেকেই সব জানতে? সে কোনো উত্তর দিল না, শুধু ধীরে ধীরে বলল, হ্যাঁ, তোমার জন্মের দিন থেকেই। আমি স্তব্ধ হয়ে গেলাম। এবার আমার মনে হলো, আমি কি এতদিন যে জীবনকে নিজের জীবন ভেবেছি সেটা আসলে আমার জীবনের সম্পূর্ণ সত্য ছিল না। আর কেনই বা সেই পরী আমাকে চিনত? কেন সে কিছু বলেনি? অবশেষে তুমি ফিরে এসেছো, পরীটি আমাকে বলেছিল। আমি তার উত্তর জানতে চাইলাম। পরীটি আমার চোখের দিকে তাকিয়ে বলল, কারণ তোমার আসল গল্প এখন থেকে শুরু হয়নি। পরীটির কথা শুনে আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমার আসল গল্প এখনো শুরু হয়নি। আমি তার দিকে তাকিয়ে বললাম, তাহলে এতদিন যা জানতাম সবই কি মিথ্যা? পরীটি ধীরে ধীরে মাথা নাড়ল। মিথ্যা নয়, কিন্তু অসম্পূর্ণ। বৃদ্ধ লোকটি তখন দরজার কাছে দাঁড়িয়েছিলেন। তিনি আমাদের কথা শুনছিলেন। তিনি হঠাৎ বললেন, আকাশ, তোমাকে একটা সত্য জানতে হবে। তবে সত্যটা জানার পর তোমার জীবনে আর আগের মতো থাকবে না। আমি বললাম, আমি প্রস্তুত। আমার জন্মের আসল রহস্য আমি জানতে চাই। বৃদ্ধ ধীরে ধীরে ঘরের ভিতর থেকে একটি পুরনো কাঠের বাক্স বের করলেন। বাক্সটির উপর ধুলো জন্মেছিল। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ সেটা খুলেনি। তিনি বাক্সটি খুলে ভিতর থেকে একটি পুরনো কাপড় মোড়ানো ছবি বের করলেন। ছবিটি আমার হাতে দিয়ে বললেন, এটা তোমার জন্মের কয়েকদিন আগের ছবি। আমি ছবিটি খুলতেই আমার চোখ আটকে গেল। ছবিতে আমার বাবা মা দাঁড়িয়ে আছেন। আমার মা আমাকে কোলে ধরে আছেন, আর তাদের পিছনে দাঁড়িয়ে আছে এই পরী। আমি হতভম্ব হয়ে পরীটিকে বললাম, তুমি আমার জন্মের আগে আমার মাকে চিনতে? পরীটি চোখ নামিয়ে বলল, শুধু তোমার মাকে নয়, তোমাকেও চিনতাম। আমার শরীর শিউরে উঠল। আমি বললাম, কিভাবে? পরীটি ধীরে ধীরে আমার কাছে এসে বলল, তোমার জন্মের রাতে তোমাকে নিয়ে একটি বিপদ ঘটেছিল। তোমার পরিবার তোমাকে হারায় ফেলছিল, কিন্তু তুমি একা ছিলে না। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনতে লাগলাম। সেই রাতে পাহাড়ের উপর দিয়ে যখন তোমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি তোমাকে দেখছিলাম। পরীটি বলে উঠল। আমি অবাক হয়ে বললাম, তাহলে তুমি আমাকে বাঁচিয়েছিলে? পরীটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হ্যাঁ, কিন্তু তোমাকে তোমার পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারিনি আমি। আমার চোখে পানি চলে এলো। আমি জিজ্ঞেস করলাম, তাহলে আমাকে কে নিয়ে গিয়েছিল? পরীটি খুব পরীটির মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। সে দূরের অন্ধকারে পাহাড়ের দিকে তাকিয়ে বলল, যে তোমাকে নিয়ে গিয়েছিল সে মানুষ ছিল না। ঠিক তখনই বাইরে থেকে প্রচণ্ড বাতাস শুরু হলো। জঙ্গলের গাছগুলো অস্বাভাবিকভাবে ঝুলতে লাগলো। আমার দুই বন্ধু ভয়ে দরজার কাছে এসে দাঁড়ালো। বৃদ্ধ লোকটি দ্রুত দরজা বন্ধ করে দিলেন। আজ রাতে কেউ বাইরে যাবে না, বৃদ্ধ লোকটি সবাইকে উদ্দেশ্য করে বলল। আমি অবাক হয়ে বললাম, কেন? বৃদ্ধ ফিসফিস করে বললেন, কারণ যে শক্তি তোমাকে 18 বছর আগে তোমার পরিবার থেকে আলাদা করছিল, সে এখন জেনে গেছে তুমি ফিরে এসেছো। আমার বুক ধুক করে উঠল। হঠাৎ ঘরের বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল, খসখস খসখস। মনে হলো কেউ ধীরে ধীরে দরজার চারপাশে হাঁটছে। পরীটি হঠাৎ আমার হাত ধরে বলল, আকাশ, তুমি আমার কাছে থেকে দূরে যেও না। আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে এবার প্রথমবারের মতো ভয় দেখতে পেলাম। আমি বললাম, তুমি কে? আমি বললাম, তুমিও কি তাকে ভয় পাও? পরীটি খুব আস্তে উত্তর দিল, আমি একা হলে না, কিন্তু সে তোমাকে নিয়ে গেলে
তোমাকে আর কোনোদিন ফিরিয়ে পেতে পারবো না। তারপর দরজায় 3 বার প্রচন্ড আঘাত পড়ল। ধাম ধাম ধাম। ঘরের সবাই চুপ। বৃদ্ধ লোকটি কাপা গলায় বললেন, সে এসে গেছে। আমি দরজার দিকে তাকিয়ে রইলাম, আর বাইরে থেকে একটি অচেনা কণ্ঠ ভেসে এলো, আকাশ, এত বছর পর তোমাকে খুঁজে পেলাম। বাইরে থেকে সেই অচেনা কণ্ঠ ভেসে আসতেই ঘরের ভিতরের বাতাস যেন গম্ভীর হয়ে উঠল। আকাশ, এত বছর তোমাকে খুঁজে পেলাম। আমার বুকের ভিতর ধক করে উঠল। আমি দরজার দিকে তাকিয়ে বললাম, কে তুমি? কোনো উত্তর এলো না, শুধু বাইরে থেকে শীতল বাতাসের শব্দ হু হু করে আসছিল। পরীটি আমার হাত আরো শক্ত করে ধরল। আমি প্রথমবার দেখলাম তার চোখে ভয়। বৃদ্ধ লোকটি দ্রুত ঘরের এক কোণ থেকে একটি পুরনো কাপড় মোড়ানো জিনিস বের করলেন। তিনি কাপড় খুলতেই দেখা গেল একটি পুরনো কোরআন শরীফ। বৃদ্ধ বললেন, আকাশ, তোর বাবা এই কোরআন পড়তেন। তিনি বললেন, সত্য আর বিশ্বাস মানুষের সবচেয়ে বড় শক্তি। আমি কোরআনটি হাতে নিলাম, ঠিক তখনই ধাম, দরজা আবার আঘাত পড়ল, এবার আগের চেয়েও জোরে। আমার 2 বন্ধু ভয়ে পিছিয়ে গেল। পরীটি জানালার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, সে একা আসেনি। আমি জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালাম। কুয়াশার মধ্যে দূরে অনেকগুলো ছায়া দাঁড়িয়ে আছে। তারা নড়ছে না। আমি স্থির হয়ে আমাদের ঘরের দিকে তাকিয়ে আছি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, ওরা কারা? বৃদ্ধ ধীরে ধীরে বললেন, পাহাড়ের পুরনো রহস্যের রক্ষক। ঠিক তখনই বাইরে থেকে আবার সেই কণ্ঠ শোনা গেল, আকাশ, তোমার অতীত জানতে চাইলে দরজা খোলো। আমি দ্বিধায় পড়ে গেলাম। আমার জীবনের সবচেয়ে বড় প্রশ্নের উত্তর হয়তো দরজার ওপাশে। কিন্তু পরীটি মাথা নাড়ল, এখন নয়। আমি তার দিকে তাকালাম। কেন? পরীটি খুব আস্তে বলল, কারণ তোমার সামনে এখনো আরো বড় সত্য অপেক্ষা করছে। বৃদ্ধ লোকটি তখন আমার গলায় রকেটটির দিকে তাকালেন। তিনি বললেন, আকাশ, তোর আসল বাবার বাড়ি এখান থেকে বেশি দূরে নয়, কিন্তু সেখানে যাওয়ার আগে তোকে আরেকটা জায়গায় যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, কোথায়? বৃদ্ধ জানালার বাইরে দূরে একটি পাহাড় দেখিয়ে বললেন, সেই পাহাড়ের চূড়ায় একটি পুরনো মসজিদ আছে। তোর বাবা বহু বছর সেখানে ইমামতি করতেন। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি ফিস ফিস করে বললাম, তাহলে আমার বাবা এখনো বেঁচে আছেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই প্রশ্নের উত্তর তুই নিজেই খুঁজে পাবি। ঠিক তখনই বাইরে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করলো। কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো একে একে অদৃশ্য হয়ে গেল। আর সেই রহস্যময় কণ্ঠ শেষবারের মতো বলল, আকাশ, আমরা আবার দেখা করব। পরীটি আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলো। তারপর বলল, আগামী পথ সহজ হবে না, কিন্তু আমি তোমার পাশে থাকব। আমি তখনও জানতাম না, সেই পুরনো পাহাড়ের মসজিদে গিয়ে আমি এমন একজন মানুষের মুখোমুখি হব যাকে দেখে আমার পুরো জীবন বদলে যাবে। ভোরের আলো ফুটতেই আমার সেই পাহাড়ি ঘর থেকে বেরিয়ে পড়লাম। আমার 2 বন্ধু কিছুটা ভয় পেলেও আমার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিল। আর নূরপরি আমার সামনে পথ দেখিয়ে চলতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আমি দূরে পাহাড়ের চূড়ায় একটি পুরনো মসজিদ দেখতে পেলাম। মসজিদটি অনেক পুরনো, চারপাশে বিশাল গাছ, আর তার পিছনে মেঘে ঢাকা পাহাড়। আমার বুকের ভিতর অদ্ভুত একটা অনুভূতি ছিল। মনে হচ্ছিল আমি যেন এই জায়গায় আগে কখনো এসেছি। মসজিদের দরজার সামনে পৌঁছাতেই আমার গলার রকেটটি হঠাৎ গরম হয়ে উঠল। আমি অবাক হয়ে সেটি হাতে নিলাম। রকেটের ভিতরে ছবিটা যেন আরো পরিষ্কার হয়ে উঠেছে। আমি মানুষটির মুখ দিকে তাকিয়ে রইলাম। ঠিক তখনই মসজিদের ভিতর থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলেন। তিনি আমাকে দেখে থমকে গেলেন। তার চোখ বড় হয়ে গেল। তিনি কয়েক মুহূর্ত আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর কাপা গলায় বললেন, তুমি কে? আমি বললাম, আমার নাম আকাশ। বৃদ্ধের হাত থেকে একটি তসবিহ মাটিতে পড়ে গেল। তিনি ধীরে ধীরে আমার কাছে এসে আমার মুখের দিকে তাকালেন। তারপর আমার গলার রকেটটি দেখতে পেলেন। হঠাৎ তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো।
তিনি কাঁপা গলায় বললেন, এই রকেটটা তুমি কোথায় পেলে বাবা? আমি বললাম, ছোটবেলা থেকে এটা আমার কাছে আছে। আমার বর্তমান বাবা মা আমাকে এটা দিয়েছেন। বৃদ্ধ দুই হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। তারপর বললেন, আকাশ, আমি তোমাকে চিনেছি বাবা। আমার বুকের ভিতর যেন সবকিছু থেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, আপনি আমাকে কিভাবে চিনলেন? বৃদ্ধ আমার কাঁধে হাত রেখে বললেন, কারণ আমি তোমার বাবার সবচেয়ে কাছের মানুষ ছিলাম। আমি কাঁপা গলায় বললাম, আমার বাবা কোথায়? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর মসজিদের ভিতরের দিকে তাকিয়ে বললেন, তোমার বাবা বহু বছর ধরে তোমার অপেক্ষায় করছেন। আমি স্তব্ধ হয়ে গেলাম। তিনি কি বেঁচে আছেন? বললাম। বৃদ্ধ এবার সরাসরি আমার চোখের দিকে তাকালেন। তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, কিন্তু তুমি যাকে তোমার বাবা হিসেবে খুঁজছো, তাকে খুঁজে পাওয়ার আগে তোমার মায়ের কাছে যেতে হবে। আমি অবাক হয়ে বললাম, আমার মা কোথায়? বৃদ্ধ পাহাড়ের ওপারের দিকে তাকিয়ে আঙ্গুল দিয়ে বললেন, ওই পাহাড়ের ওপারে। তখন পরীটি হঠাৎ চুপ হয়ে গেল। আমি তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, তুমি এতক্ষণ সব জানতে আমাকে বলনি কেন? পরীটি ধীরে ধীরে আমার দিকে তাকিয়ে বলল, কারণ তোমার মায়ের কাছে পৌঁছানোর পথে লুকিয়ে আছে তোমার জন্মের সবচেয়ে বড় রহস্য। ঠিক তখন পাহাড়ের ওপাশ থেকে ভেসে এলো একজন নারীর কান্নার শব্দ। আমি থমকে গেলাম। কণ্ঠটা খুব পরিচিত মনে হলো। আমার বুকের ভিতরটা অদ্ভুত একটা টান অনুভব হলো। আমি ফিস ফিস করে বললাম, এই কণ্ঠটা আমি ছোটবেলায় স্বপ্নে শুনতাম। বৃদ্ধ বললেন, কারণ কিছু সম্পর্ক রক্তের হলো দূরত্ব তাদের স্মৃতি মুছে দিতে পারে না। আমি পাহাড়ের দিকে এগিয়ে গেলাম, আর পরি আমার পাশে এসে দাঁড়ালো। কিন্তু আমরা জানতাম না, পাহাড়ের ওপারে শুধু আমার মা অপেক্ষা করছিলেন না, সেখানে অপেক্ষা করছিল এমন এক সত্য যা জানার পর আমার শরীরের সঙ্গে আমার আমার পরিদের সঙ্গে সম্পর্ক চিরদিনের জন্য বদলে যাবে। আমি আর পরি পাহাড়ের সরু পথ ধরে এগিয়ে চললাম। আমার দুই বন্ধুও পিছনে আসছিল। যতই সামনে যাচ্ছিলাম ততই চারপাশ অদ্ভুত নীরব হয়ে উঠছিল। হঠাৎ পরি থেমে গেল। আমি বললাম, কি হয়েছে? সে দূরে একটি গাছ, পুরনো গাছের দিকে তাকিয়ে বলল, এই গাছটার নিচে দাঁড়িয়েও না আকাশ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? পরিটি বলল, তোমাকে যেদিন তোমার পরিবার থেকে আলাদা করা হয়েছিল, সেদিন তোমাকে কিছু সময়ের জন্য ওই গাছের নিচেই রাখা হয়েছিল। আমার বুক কেঁপে উঠল। আমি গাছটির দিকে তাকালাম। হঠাৎ আমার মাথার মধ্যে আবার স্মৃতি ফিরে এলো। আমি দেখলাম একজন মহিলা আমাকে বুকে জড়িয়ে কাঁদছেন। একজন দাড়িওয়ালা মানুষ দূর থেকে ছুটে আসছেন। তারপর হঠাৎ প্রচণ্ড ঝড়, আর সেই ঝড়ের মধ্যে আমি মায়ের হাত থেকে হারিয়ে যাচ্ছি। আমি চিৎকার করে উঠলাম, মা, মা! চোখ খুলতে দেখলাম আমি মাটিতে বসে আছি। ওরি আমার পাশে। সে বলল, তোমার স্মৃতি ফিরে আসছে। আমি চোখে পানি মুছছে বললাম, আমার মা আমাকে ছেড়ে যেতে চায়নি। ওইটি মাথা নাড়ল, কখনোই না। আমরা আরো কিছু দূর এগিয়ে গেলাম। অবশেষে পাহাড়ের ওপারে একটি ছোট্ট বাড়ি দেখা গেল। বাড়িটির সামনে একজন বৃদ্ধ বসেছিলেন। তিনি আমাদের দেখেই হঠাৎ দাঁড়ালেন। তার চোখ আমার দিকে পড়তেই তিনি যেন পাথরের মতো স্থির হয়ে গেলেন। তারপর কাঁপা গলায় বললেন, আকাশ। ঠিক তখনই আমার শরীর শিউরে উঠল। আমার শরীরের লোমগুলি দাঁড়িয়ে গেল। আমি ধীরে ধীরে তার কাছে গেলাম। তিনি আমার মুখে হাত রাখলেন। তারপর হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। আমার ছেলে, আমি জানতাম তুই একদিন ফিরে আসবি। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা। 18 বছরের হারিয়ে যাওয়া একটি শব্দ সেদিন আবার আমার মুখে ফিরে এসেছিল। কিছুক্ষণ পর মা আমাকে ঘরের ভিতর নিয়ে গেলেন। দেওয়ালে একটি পুরনো ছবি ঝুলছিল। আমি ছবিটির দিকে তাকিয়ে থমকে গেলাম। ছবিতে ছিলেন আমার আসল বাবা। মসজিদের পোশাকে দাঁড়িয়ে আছেন। মা বললেন,
তোমার বাবা আজও তোমার জন্য অপেক্ষায় আছে। আমি জিজ্ঞাসা করলাম তিনি কোথায়। মা জানালেন বাইরে। পাহাড়ের দিকে তাকিয়ে বললেন, যে মসজিদে তুমি আজ গিয়েছিলে সেখানেই। আমি অবাক হয়ে গেলাম। তাহলে আমি যাকে দেখেছি? মা মাথা নাড়লেন। হ্যাঁ, সেই বৃদ্ধই তোমার এতদিনের সত্যের সেই বৃদ্ধই তোমাকে এতদিনের সত্যের কাছে নিয়ে এসেছে। ঠিক তখনই পরী ঘরের দরজায় এসে দাঁড়ালো। আমার মা তার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর মৃদু হেসে বললেন, তুমি অবশেষে ওকে ফিরিয়ে এনেছো। পরী মাথা নিচু করলো। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। তুমি তুমি পরীটিকে আগে থেকে চিনতে? মাকে জিজ্ঞেস করলাম। মা বললেন, তোর জন্মের রাত থেকেই। আমি স্তব্ধ হয়ে গেলাম। তখন পরীটি আমার দিকে তাকিয়ে বলল, এবার তোমার সব প্রশ্নের উত্তর পাওয়ার সময় হয়েছে। আমরা আবার পাহাড়ের সেই মসজিদের দিকে ফিরে গেলাম। সেখানে গিয়েই দেখলাম আমার আসল বাবা মসজিদের বারান্দায় বসে আছে। আমাকে দেখে তিনি হঠাৎ দাঁড়ালেন। আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম। কোনো কথা বের হলো না। তারপর তিনি এগিয়ে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলে। শুধু এই দুটি শব্দ শুনতে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। 18 বছর পর আমি আমার আসল বাবা মাকে ফিরে পেলাম। কিন্তু গল্প এখনো শেষ হয়নি। পরী আমাকে বলল, তোমার পৃথিবীর জীবন তোমার নিজের, কিন্তু আমাদের রাজ্যের সঙ্গে তোমাদের যে সম্পর্ক তৈরি হয়েছে সেটা কোনোদিনও পুরোপুরি শেষ হবে না। আমি তার দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি কি চলে যাবে? পরীটির চোখে পানি চলে এসে পড়ল। সে বলল, আমাকে আবার রাজ্যে ফিরে যেতে হবে। আমি বললাম, আমি কি তোমাকে আর কখনো দেখতে পাবো না? সে মৃদু হেসে বলল, পূর্ণিমার রাতে পাহাড়ের দিকে তাকাবে, যদি আকাশে প্রজাপতির মতো আলো দেখতে পাও, বুঝবে আমি কাছে এসেছি। কথাটা বলেই পরীটি ধীরে ধীরে পিছিয়ে গেল। তারপর চারপাশে একে একে অসংখ্য আলোকিত পরী এসে জড়ো হলো। কয়েক মুহূর্তের মধ্যেই তারা সবাই পাহাড়ের কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। সেদিন আমি আমার হারিয়ে যাওয়া পরিবারকে ফিরে পেয়েছিলাম, আর বুঝেছিলাম কিছু রহস্যের উত্তর মানুষ সারা জীবন খুঁজে বেড়ায়, কিন্তু উত্তর যখন সামনে এসে দাঁড়ায় তখন বিশ্বাস করাটাই সবচেয়ে কঠিন হয়ে যায়। বহু বছর পরও আমি আমার বান্দরবনের সেই পাহাড়ে যাই, আর পূর্ণিমা রাতে দূরের আকাশে যখন প্রজাপতিদের মতো ছোট ছোট আলো উঠতে দেখি, তখন আমার মনে হয় পরী হয়তো এখনো আমাকে ভুলে যায়নি। সো বন্ধুরা, এই গল্পটি যারা আমার মুখ থেকে এতক্ষণ শুনেছেন মোহাম্মদ আকাশ ভাইয়ের, তো আপনারা অবশ্যই এই গল্পের ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।